দাসের নামটা বলতেই তো আমার সাচ এ টাং টুইস্টার, আমি মাঝে মাঝে গোলমাল করে ফেলি। তো আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা জীবনানন্দ সম্পর্কে কতটুকু জানে আমি বলতে পারবো না। তবে রবীন্দ্রনাথ আর নজরুলের পরে সব থেকে আমাদের বাংলা সাহিত্যে নিঃসন্দেহে জীবনানন্দ। এতে এ বিষয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। কারণ কবিতা তো এমনিতেই আমরা সবাই কবিতা পাঠক, মানে কবিতার পড়ুয়া সংখ্যা খুবই কম, কবিতায় ইন্টারেস্টেড বাঙালি আজকাল পাওয়া দুষ্কর। কিন্তু সেই হিসেবে জীবনানন্দ has a tremendous score। সে এখনো তিনি এত জনপ্রিয়, এবং এমনকি এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যেও আমি দেখেছি যে তারা জীবনানন্দ দাশের কবিতা ভালোবাসে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, জীবনানন্দ দাশ খুব সহজ কবি নন। তিনি নিজেই বলেছিলেন যে কেউ কেউ কবি, সকলেই কবি নয়। এবং কথাটা সত্যি বটে, কারণ কবিতা তো আমরা অনেকেই লিখেছি, সবাই যৌবন বয়সে সমস্ত বাঙালি যুবক যুবতী তারা কবিতা লেখে, এই একটা কথা চালু আছে আর কি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতার বেশিরভাগটাই হচ্ছে সকলেই বোঝে। আমি আজকে পড়ছিলাম, আমি নীরেন্দ্র চক্রবর্তী আমাদের আরেক কবি, তিনি বলছেন যে আমি তার সব কবিতা বুঝিনি। এই কথাটা বোধহয় আমাদের সকলের সম্পর্কেই প্রযোজ্য, যে জীবনানন্দ দাশের কবিতা সব কবিতা সবাই যে সম্পূর্ণ বুঝতে পেরেছেন তা নয়। তার কারণ হচ্ছে এই, জীবনানন্দ দাশ এমন এক কবি যিনি আমাদের আমাদের প্রচলিত যে কবিতার যে আঙ্গিক সেটাকে পাল্টে দিয়েছিলেন, সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন। এবং তার যে কবিতার যে বিষয়বস্তু সেখানেও তার অনেক, এটাকে ইংরেজিতে বলা হয় ম্যাজিক রিয়ালিটি, সুররিয়ালিটি, এই সমস্ত বিষয় চলে এসেছে তার একই কবিতায়, বিভিন্ন রকম বিষয় তার আছে। তো যে জন্য জীবনানন্দ দাশের জনপ্রিয়তা, সেটা হচ্ছে তার ওই তার জীবৎকালে অপ্রকাশিত যে কবিতার খাতা পরে পাওয়া গেল, এবং উনি তার নাম দিয়েছিলেন বাংলা, আমি ভুলে যাচ্ছি, বাংলার প্রস্থ নীলিমা। সেই কবিতা সংকলন করে পরে যারা সম্পাদনা করলেন তারা নাম দিয়েছিলেন অশোক ভাই, তার নাম দিয়েছিলেন রূপসী বাংলা। রূপসী বাংলা ঘিরেই তার জনপ্রিয়তা। তার বেশিরভাগ কবিতা, অন্য কবিতা যেমন ধরো সাতটি তারা তিমির বা ধূসর পাণ্ডুলিপি, এই সমস্ত কাব্যগ্রন্থের কবিতা সবাই সব যে বোঝে এমনকি আমি জয় গোস্বামীকেও তার লেখা পড়েছি, তিনি বলছিলেন যে আমি বুঝতে পারছি না উনি কি বলতে চাইছেন। তো ঘটনা হচ্ছে এই, তার জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে রূপসী বাংলা। তো এই হচ্ছে তার কবিতার সম্পর্কে আমার যা বলার বললাম। তারপরে তার জীবনটা খুব সহজ সুন্দর ছিল না। তিনি 35 বছর কাটিয়েছেন বরিশালে। তিনি বাঙাল, তিনি ঘটি নন। তিনি কলকাতায় এসে চাকরিতে বেশি দিন টিকতে পারেননি, এখানে সেখানে। সিটি কলেজে, ব্রাহ্মদের কলেজ সেটা, সিটি কলেজ। বাই দ্য ওয়ে, জীবনানন্দ দাশ ছিলেন ব্রাহ্ম, তিনি হিন্দু নন, তিনি ছিলেন ব্রাহ্ম। ব্রাহ্মদের সম্পর্কে আমরা এর আগেও আমাদের অনুষ্ঠানে প্রচার করেছি যে ব্রাহ্মদের চিন্তাধারা অন্যরকম ছিল, তারা অনেক প্রগতিশীল ছিল। সে কারণেই জীবনানন্দ দাশ কলকাতায় এসে তার
চাকরি জীবনে খুব একটা সফলতা অর্জন করতে পারেননি, ফলে তার আর্থিক কষ্ট ছিল, নানা রকম আর্থিক অনটনে তিনি ভুগেছেন এবং শেষ পর্যন্ত, এবং তিনি যাকে বলা হয় খুব খামখেয়ালি মানুষ, শেষ পর্যন্ত ট্রামের ধাক্কা খেয়ে 1954 সালে মারা গেলেন এবং সে বছরই প্রথম প্রকাশ হয় রূপসী বাংলা। তার আত্মীয় স্বজনরা, হ্যাঁ ওনার বোন পড়ছিলাম আমি, এরা করেছি। তো এই হচ্ছে আমার বলার কথা। তো জীবনানন্দ দাশের কবিতা এখন আমরা শুনি সবার বিভিন্ন লোকের কাছ থেকে। আমি আর এই বিষয়ে বেশি কিছু বলতে পারছি না আর কি। হ্যাঁ দাদা যা বলেছেন আসলে তাই আমার মনে হয় মুখ্য কথা। আমরা আসলে যতটুকু জেনেছি, আমি তো আসলে ওনার সম্বন্ধে সে ধৃষ্টতাও করি না যে আমি অনেক কিছু বলতে পারবো। তো যতটুকু আমি জেনেছি যে আমাদের তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, যাকে আসলে বলা যায়, যিনি কবি, লেখক এবং প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে যে আধুনিকতার যে পথিকৃৎ, তাও ওনাকে বলা হয় আসলে। তো ওনার যে কবিতাগুলো, তা কবিদেরও কবি। আমি যতটুকু জানি সব কবিরাই বলেন যে তিনি কবিদেরও কবি এবং আমার তো খুবই প্রিয় কবি। তো আজকে আমরা যেহেতু কবিতার আসর এবং খুবই সুন্দর আবৃত্তি শুনবো আজকে, সেই লোভে সেই আশাই আমরা একসাথে বসা। আর আমার মনে হয় যে আমাদের সঙ্গে আছেন শুভশ্রী রয় এবং মোর্শেদ আক্তার বাদল। আমি শুনেছি ওনারা দুজন খুবই ভালো আবৃত্তি করেন এবং আমি টুকটাক করি, আমিও করব। তো আমরা শুরুতেই যদি শুভশ্রী আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনি। নিশ্চয়। আমি তার আগে আপনার ভালো লাগা যদি একটু জীবনানন্দ দাশ সম্বন্ধে বলেন, আমরা সবাই মিলেই তাইলে একটু আলোচনা করলাম ওনার সম্বন্ধে। আসলে খুব ছোটবেলা থেকেই জীবনানন্দের সঙ্গে পরিচয় হয়েছিল, জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে পরিচয় হয়েছিল। তখন আমার মনে আছে আমি বেশ ছোট, বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতা সেই সময় হতো। তো ওই আবৃত্তি প্রতিযোগিতাগুলোতে সাধারণত এই বাংলার মুখ আমি দেখিয়াছি, কিংবা আবার আসিব ফিরে, এই ধরনের কমন কবিতাগুলো থাকতো। সেই বয়সে সেই কবিতাগুলোকে উপলব্ধি করার মতো কি বলবো, মানে বোধটা তৈরি হয়নি। তো পরবর্তীকালে যখন স্কুলের গণ্ডি পেরিয়ে আরো মানে যখন পড়ার পরিসরটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, তখন ওই যে পবিত্রতা বললেন না, সবকিছু বুঝতাম না, বোঝা যায় না, আমিও সবকিছু বুঝতাম না। খুব সহজ সরল কবিতা যেগুলো আছে, যেগুলো মূলত প্রকৃতিকে নিয়ে এবং প্রেম নিয়ে, সেই কবিতাগুলোই আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করতো। তো ওই এই যে আপনাদের মধ্যে কেউ হয়তো পড়বেন 20 বছর পরে কিংবা অন্ধকারে, এই লেখাগুলো আমার কাছে তখন মনে হতো আমি যেটা নিজেই বুঝতে পারছি না, আমি সবাইকে বোঝাবো কি করে? আবৃত্তিকারকে তো আগে প্রথম নিজেকে বুঝতে হবে। তো আমি এখনো বুঝেই চলেছি, আমি এখনো শিক্ষার্থী। হ্যাঁ, কারণ ওনার লেখা সম্পূর্ণভাবে আত্মস্থ করতে গেলে যে জায়গায় পৌঁছতে হয়, আমি এখনো সেই জায়গাটায় পৌঁছইনি। শুধুমাত্র এইটুকু বলেই শ্রদ্ধায় জানাই যে ওনার কিছু কবিতাতে আমি বাংলাদেশকে দেখতে পাই, প্রকৃতিকে দেখতে পাই। বিশেষ করে এই মানে দেশের থেকে এত দূরে থেকে এই কবিতার মধ্যে দিয়ে আমি যেন দেশকে খুঁজে পাই। একদমই সেই রূপসী বাংলার সেই রূপ বর্ণনা যে উনি দিয়েছেন, একদমই মনে হয় যেন আমাদের চিরচেনা সেই প্রতিচ্ছবি। সত্যি তাই। হ্যাঁ,
তো আমি প্রথমে পাঠ করছি সুচেতনা কবিতাটি। আহা, বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল এই কবিতা। এতেও একটা খুব আম বোধের জটিলতা আছে। আমি জানি না সেই জটিলতাটা আমার বলার মধ্যে দিয়ে আমি প্রকাশ করতে পারবো কিনা। মানে সমাজের প্রতি একদিকে গভীর ভালোবাসা, বিশ্বাস। অন্যদিকে সেই বিশ্বাসের মৃত্যু। মূলত এইটা নিয়েই তো কবিতাটা। হ্যাঁ, হ্যাঁ, একটা কথা খুব মনে হয় জীবনানন্দের কবিতা আম অন্যান্য কবিতায় যেমন আম সোজা কথা বলতে গেলে মডুলেশন করা যায়। এ এই কবিতায় ঠিক ওইভাবে মডুলেশন করা যায় না। হ্যাঁ, এটা তো গভীর একটা অনুভূতির কথা। গভীর অনুভূতি কি হুম, বেশি চড়া সুরে, বেশি গেয়ে সুরে এই হুম, নাটকীয়তাটা হুম, থাকে না। তো সত্যি তাই। সেইজন্য জীবনানন্দের কবিতা পাঠ খুবই একটা অন্য রকমের। অন্যরকম, একদমই তাই। হ্যাঁ, তো আমি সেইভাবেই পড়ছি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ আসে আমাদের বন্দরের রোদে, দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। বাহ, বাহ, হুম, খুব সুন্দর। খুব ভালো, খুব ভালো, ভালো খুব ভালো ভালো, ভালো আবৃত্তি করেছো। ধন্যবাদ। খুব ভালো। আম, এবার এবার আমাদের তো দুজন আছেন, মুর্শেদ আক্তার এবং দাদাও নিশ্চয়ই এক কবিতা পড়বেন। আহ, আমি দাদা আপনি পড়বেন নাকি আমি ওনার কাছে যাব? আপনি আমি পড়ে দিই। হ্যাঁ আপনি পড়েন, আমার হ্যাঁ, তারপর আমরা ওনারটা শুনবো। তখন যে জীবনানন্দের কবিতা সম্পর্কে আমি এখানে জি, বাংলাদেশের এক ছেলে নাবিউল আফরোজের একটা
উদ্ধৃতি দিচ্ছি তার, তিনি যে লিখেছেন, আমি অনলাইনে পেয়েছি সেটা। উনি বলছেন, বা সে হয়তো আমার ছোট ভাইয়ের মতন, সে বলছে কিছু কিছু কবিতা, কোন কোন কাব্যগ্রন্থ কবিকে অমরতা দেয়, তার জাত চিনিয়ে দেয়। নজরুলের যেমন বিদ্রোহী, সুকান্তের যেমন ছাড়পত্র, জীবনানন্দের তেমনি রূপসী বাংলা। কারণ রূপসী বাংলা আসলে কোনো কাব্যগ্রন্থ নয়, সব মিলিয়ে একটি সম্পূর্ণ কবিতা, একটি চিত্রকল্প। এই কবিতার কেন্দ্রীয় চরিত্র বাংলার প্রকৃতি। জীবনানন্দের অপূর্ব শব্দ চয়নের যা হয়ে উঠেছে গভীর গভীরতর অসুখ ক্রান্ত পৃথিবীর শুশ্রূষার মতো, মৃত্যু কল্পনা অসম্ভব বেদনার সাথে সাথে অমোঘ আমোদ নিয়ে এই অন্তর্জাল অসংখ্য জীবনানন্দ ভক্তকে উৎসর্গ করে গেল। যাই হোক, এই ছিল তার বক্তব্য। মানে আমরা বুঝতে পারলাম যে বাংলার প্রকৃতি নিসর্গ, এটাকে জীবনানন্দের কবিতায় যেমন ধরা পড়েছে তেমনটা রবীন্দ্রনাথেও পাই না, সত্যি কথা বলছি। এমন এমন পরিচিত, মানে গাছ গাছালি বলো, পশু পাখি বলো, তার যে নিসর্গের যে বর্ণনা তার কবিতায় এমন ভাবে ধরা পড়েছে, সেটা আর কোনো কবির কবিতায় আমি পাইনি। এটা আমার ব্যক্তিগত মত। তো যাই হোক, তার সেই বাংলার প্রেক্ষাপটে যে কবিতা তিনি লিখেছেন, সে তার থেকে আমি পড়ছি। কবিতার শিরোনাম তোমরা যেখানে স্বাদ, তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে। একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হেজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেয়েলি করুণ হাত, দেখিব মেয়েলি হাত সকরুণ, সাদা শাঁখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে, খৈরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। নরম কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে, নীরবে পা ধোয় জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, সে যে রয়েছে আমার এই বাংলার তীরে। বাহ দাদা, থ্যাংক ইউ দাদা। যা বলছিলেন দাদা, যে বর্ণনা, যে আমাদের প্রাকৃতিক যে নৈসর্গিক দৃশ্য, যে আমাদের গ্রাম বাংলার শালিখের, যে উনি বললেন বকের, যে বর্ণনাগুলো আসলে ওনার কবিতায় পাওয়া যায়, খোয়ের ধান ছড়াতেছে শিশু, এগুলো আসলে আমাদের, হ্যাঁ, এত কাছের, একদমই এত কাছের দাদা, যেটা মনে হয় যে হ্যাঁ আমাদের চোখে দেখা সেই চিত্রকল্পই। হ্যাঁ, বিশেষ করে ওই আরো তমাল, হিজল, এইসব গাছের উল্লেখগুলো সেই কোথায় পাওয়া যায় জীবনানন্দ? কাঁঠাল চাপা কবিতা। মোর্শেদ আক্তার বাদল ভাই, আপনার কাছে শুনি, আপনার কাছে এবারে কিছু শুনি। না, এবার তুমি পড়ো না, তুমি একটা পড়ে নাও, তারপরে বাদল পড়বে। হ্যাঁ
আমি পড়বো এখন। আমি জানি না যে বাদল ভাইয়ের সঙ্গে আমার কবিতা কি একসাথে হয়ে যাচ্ছে কিনা। আমি 20 বছর পরে কবিতাটা আসলে রেডি করছিলাম। বাদল ভাই, এটা কি আপনি পড়ছেন? আপনি সমস্যা নেই, আপনি পড়ুন, আপনার মতো আপনি পড়ুন, আমি অ্যাডজাস্ট করে নেব, আপনি পড়ুন। আচ্ছা আচ্ছা, কারণ আমার খুব আসলে জানা নেই, যেটা বলছিলাম যে ওনার কবিতা, যে ওই যে শুভশ্রী দি বলছিলেন যে সব কবিতা বুঝে খুব পড়ার দরকার। আসলে আমার আহ, ওরকম ভাবে আসলে আহ, চেষ্টা করেছি আমি দু একটি কবিতা, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি তাহলে বাদল ভাই আপনার অনুমতি নিয়ে, দাদা যেহেতু বলছেন, আমি একটা কবিতাটা পড়ি, তারপরে আপনার কাছে আসছি। আমি জানি না আমি শুভশ্রী দি ওনার মতো আমার এত ভালো হবে আরে না কিনা। না, এই কথা একদম বলবেন না। আমরা সবাই আমাদের নিজেদের মতো করে শ্রদ্ধা তোমার জানাচ্ছি, কবিতা বার এটাই করো। সব থেকে বড় কথা। 20 বছর পরে আমাদের সবারই আসলে আমার মনে হয় কবিতাটা খুব ভালো লাগারই। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলদে নদী নরম নরম হয়, সরকার হোগলায় মাঠের ভেতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাই আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পেছনে, সরসর কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের, ঝাউয়ের আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসত্যের জানালার ফাঁকে কোথায় লুকাই আপনাকে। চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। ধন্যবাদ। বাহ 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 বাহ। খুব ভালো লাগলো। এই এই ছিল আমার। মোর্শেদ ভাই, আপনার কাছে। নাইস। হ্যাঁ, এই কবিতাটা আপনার আমার প্রিয়। কাছে একটু আসুন। অপূর্ব অপূর্ব কানিজ। মানে আমি জানি না আপনি অমন এবার করে বাদল কেন পড়ো। বলছিলেন, অমন করে কেন বলছিলেন। আমার কাছে ভালো লাগছে, আমার কাছে খুবই ধন্যবাদ, ভালো লাগছে। অনেক আপনার কি ধন্যবাদ। আমার কথা কি ঠিক বোঝা যাচ্ছে? আমি পরিষ্কার পরিষ্কার ও, শুনতে পাচ্ছি, ভালোভাবে শোনা হ্যাঁ, যাচ্ছে। বোঝা যাচ্ছে। খুব ভালোভাবে। গুড। জীবনানন্দ পড়বার আগে জি। আমিও ওই শুভশ্রীদির মতো আমিও আবৃত্তি করব না, আমিও পাঠ করব। এই যে আমার স্ক্রিপ্ট, আচ্ছা। আমি এখন আর মুখস্থ করতে পারি না, হয় না। হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি, দাদার সাথে কিন্তু জীবনানন্দের একটা মিল আছে। হ্যাঁ দাদা সম্ভবত লিডস থেকে ইংলিশে পড়ালেখা করেছেন, তাই না? ইংরেজি সাহিত্যে। হ্যাঁ জীবনানন্দ ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। হ্যাঁ জীবনানন্দ ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, এবং সেই কারণে বললাম যে দাদার সাথে জীবনানন্দের একদিকে মিল আছে। হ্যাঁ, জীবনানন্দ একটা বিশাল বিশাল একটা ব্যাপার, বিশাল একটা ক্যানভাস। আমি একদম। যখন কথা বলছিলেন আমি ভাবছিলাম যে জীবনানন্দের মূল বিষয়টা তো চিত্রকল্প, যে উনি হ্যাঁ চিত্রকল্পকে যেভাবে ব্যবহার করেছেন কবিতায়, সেটা বিরল। এবং আমি এটার সাথে মেলাচ্ছিলাম কথা বলতে বলতে, যেমন মোনালিসা। মোনালিসা কেন মোনালিসা? মোনালিসার মতো তো মোনালিসার হাজার জন এরপরে আঁকবার চেষ্টা করেছেন, কিন্তু মোনালিসা যে মোনালিসাই। মোনালিসাই, হ্যাঁ। মোনালিসার একটা বৈশিষ্ট্য হচ্ছে, মোনালিসাকে বিভিন্ন সময়ে স্ক্যান করে দেখা হয়েছে, সেখানে আঁচড়, তুলির যে আঁচড় এতই ফাইন যে তুলির আঁচড়টা পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। হুম, হ্যাঁ, হুম, সেটা হচ্ছে মোনালিসা। আমি এই কথার প্রসঙ্গটা আনলাম এই কারণে, জীবনানন্দ
কবিতায় চিত্রকল্পকে এমনভাবে ব্যবহার করেছেন, চিত্রকল্পর ব্যবহারটাই জীবনানন্দকে জীবনানন্দ করেছে। খুব আমি সুন্দর সেদিন বলেছেন। পড়ছিলাম আবুল হাসান। হ্যাঁ আবুল হাসান পড়তে গিয়ে আমার কাছে বারবার জীবনানন্দের কথা মনে হচ্ছিল। হুম, জীবনানন্দের মতো যে চিত্রকল্পগুলো, শব্দগুলো, শব্দচয়নগুলো, আমার মনে হচ্ছে জীবনানন্দ তো মানে রবীন্দ্র পরবর্তীকালে যেটা নাকি কল্লোল যুগ আসলো, হ্যাঁ 30-এর দশকের কবি, নবযুগের সূচনা হলো যখন রবীন্দ্র বলয় থেকে, রবীন্দ্রনাথ তো বিশাল একটা বৃক্ষ, ওনার একেবারে আষ্টে পৃষ্ঠে পুরো সময়টাকে উনি জাপটে রেখেছিলেন। সেই বলয় থেকে বেরিয়ে এসেছিলেন 5 জন। যে 5 জন বেরিয়েছিলেন, জীবনানন্দ তাদের মাঝে এক অন্যতম। অন্যতম। অমিয় চক্রবর্তী, উনি একজন বিশাল একজন মানুষ, নিজেও অক্সফোর্ড গ্র্যাজুয়েট। উনি তো রবীন্দ্রনাথের সেক্রেটারি ছিলেন। হুম, বাংলা সাহিত্যে সেলিম স্যার বলতেন, সেলিম স্যার মানে সেলিম আল দিনের সেলিম সরাসরি আল-দিন। ছাত্র আমি। হ্যাঁ, আচ্ছা সেলিম স্যার বলতেন যে বাংলা সাহিত্যে 2 জন সাহিত্যিকের আছে, সেক্রেটারি আছে, এক হচ্ছে রবীন্দ্রনাথ, আরেক হচ্ছে সেলিম আল দিন। সেলিম আল দিনের পর্ব আমরা বেরিয়ে আসবো পরে, ওনার হ্যাঁ ছিল শকৃত নোমান নামে একজন, তার সেক্রেটারি হিসেবে জয়েন করেছিলেন। তো শুধুমাত্র জীবনানন্দের যে কবিতাতেই না, আহ, সে লেখা দিয়ে শুভশ্রী আগেই বলেছেন যে জীবনানন্দকে বোঝার জন্য যতই সহজ হোক না কেন, জীবন সহজ হচ্ছে সবচেয়ে কঠিন। হুম, রবীন্দ্রনাথ যেটা যেটা বলে গেছেন, সহজ কথা যায় না বলা সহজেই, ঠিক সেরকম যতই সহজ মনে হোক না কেন, জীবন আট করে শব্দগুলো ব্যবহার করে উনি, এই যে দেখেন প্যাঁচা, এই যে আমরা যে এখানে যারা নাকি কবিতাগুলো পাঠ করলাম, আবৃত্তি যাই করলাম, হুম। প্যাঁচা, কার্তিক, অগ্রহায়ণ, একদম। সন্ধ্যা, এই বিষয়গুলো কতবার ফিরে আসছে, ফিরে ফিরে আসছে। ব্যাপারটা কখনো সেরকমই। বিষণ্ণতায়, কখনো উজ্জ্বলতায়। হ্যাঁ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে জীবনানন্দের যে গদ্য সাহিত্য, উনি তো বিষণ্ণতার কবি, বিষণ্ণতার রাজকুমার। হ্যাঁ এদিকে যেমন সিলভিয়া প্লাথ, আমি তাকে বলি যে আমি একটা সুন্দর একটা নাম দিয়েছি সিলভিয়া প্লাথের, বিষণ্ণ বিষণ্ণ সুন্দরী, আমি তাকে এটাকে বিষণ্ণ সুন্দরী। তো সেরকম জীবনানন্দ বিষণ্ণ। হচ্ছেন গিয়ে বিষণ্ণতার রাজকুমার। বিষণ্ণতাটাকে এত সুন্দর, এত 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 মর্মস্পর্শী হতে পারে, এত আবেগময় হতে পারে, হ্যাঁ জীবনানন্দ পাঠ না করলে সেই বিষয়টা খোলা যায় না। আমার কথা আমি বলি, আমার কাছে যে এই বইটা আছে, হ্যাঁ জীবনানন্দের কাব্য সম্ভার, আমার কবিতা আমি ভালোবাসি, পছন্দ করি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার সুদূরতম কালে যে স্বাক্ষরটা আছে, সেটা হচ্ছে 1988 সালে, যখন নাকি আমি সই করা শুরু করি, সেটা 88 সালে। তারও আগে থেকে এই গ্রন্থটা আমার 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 সঙ্গী। সঙ্গে এবং কবিতাকে ভালোবেসে, কবিতা বলে যে একটা বিষয়, একটা ব্যাপার, কবিতা যে ভালোবাসবার বিষয়, কবিতাতে আমার এন্ট্রান্সটা ঘটেছে আমার জীবনানন্দ দিয়ে। এটা আমার ব্যক্তিগত বাহ ব্যাপার। যাই হোক, অনেক বিশাল ব্যাপার এ বিষয়ে। আমি আমার মতো একজন মানুষ কোনো কথা বলার ধৃষ্টতা রাখি না। আমার ব্যক্তিগত কিছু বিষয় পছন্দ, ভালো লাগে, সেটাই আমি আপনাদের সাথে আমি কি বলবো, আমি এই মাসে না ইংরেজি শব্দগুলো ব্যবহার করতে যাচ্ছিলাম না। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ শেয়ারের না, বাংলা কি আমার হয় একটা জানি না। কথা খালি মনে হয় আপনার কথার এতে, মানে এটাও আমার একেবারে ব্যক্তিগত অভিমত, যে অবসর বিনোদনের বাইরে গিয়ে নিজের মুখোমুখি হতে চাইলে তখন জীবনানন্দ। ভালো বলেছেন একদম। একেবারে আত্মমগ্ন যে ব্যাপারটা, হুম, সময়টা, হ্যাঁ, একদম। কবিতা জীবনানন্দ পাঠ করতে গেলে নিজেকে ভুলে যেতে হয়, কবিতায় ডুবে যেতে হয়। হ্যাঁ আপনি যে ওটা স্বেচ্ছাকৃতভাবে করছেন তা কিন্তু না। না, আপনি সেই জন্য যাচ্ছেন। বলা হয় না, জীবনানন্দের কবিতার পাঠককে দীক্ষিত পাঠক হতে হবে। যে হ্যাঁ কোনো পাঠকই জীবনানন্দকে উপলব্ধি করতে পারবেন না, দীক্ষিত পাঠক তাকে হতে হবে। আমি এখন এই আমার পর্যায়ে, নিজের যে দাদা বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, তুমি যে কথা বললে এতক্ষণ, জীবনানন্দর সম্পর্কে প্রথম কথাই হচ্ছে তিনি ছিলেন মগ্ন চৈতন্যের কবি, মগ্ন চেতনা। তিনি উচ্চস্বর কবি নন। যেমন আমাদের নজরুল ঢাক ঢোল বাজিয়ে আমাদের কবিতার আসরে নামলেন, বললেন
দে গরুর গা ধুইয়ে, সেরকম কিছু করেননি তিনি। তিনি অত্যন্ত মুখচোরা লোক, হুম, লাজুক লোক, প্রচার বিমুখ। হ্যাঁ, কর্মজীবনে অত্যন্ত কি বলবো আমি, ইমপ্র্যাকটিক্যাল। সেই লোক নীরবে যে কবিতা রচনা করেছেন তাকে শুধু ওইভাবেই বলা দেওয়া চলে যে তিনি ছিলেন মগ্ন চেতনার কবি। আর তার কবিতা যে আলো ছড়িয়ে দেয় সেটা খুব নরম, আস্তে আস্তে সেই আলো ছড়িয়ে পড়ে আমাদের মনের মধ্যে, কোথায় পেয়ে যায়। স্নিগ্ধ এই হচ্ছে আমার নিজের ধারণা। সেটাই। তুমি তোমার কবিতা হ্যাঁ, আবৃত্তি করো। তার কবিতাটা শুনি। আমি এখন করবার চেষ্টা করব, আপনাদের কাছে আগেই মার্জনা চেয়ে নিচ্ছি, আমার ভুলচুক ক্ষমা করবার জন্য। এটা আমি ধূসর পাণ্ডুলিপি থেকে মেঠো চাঁদটা পাঠ করবার চেষ্টা করব। মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে পোড়ো জমি, খড় নাড়া, মাঠের ফাটল, শিশিরের জল। মেঠো চাঁদ কাস্তের মতো বাঁকা, চোখা চেয়ে আছে, এমনি সে তাকায়েছে কত রাত, নাই লেখা জোখা। মেঠো চাঁদ বলে, আকাশের তলে খেতে খেতে আঙুলের ধার মুছে গেছে, ফসল কাটার সময় আসিয়া গেছে, চলে গেছে কবে, শস্য ফলিয়া গেছে, তুমি কেন তবে রয়েছে দাঁড়ায়ে একা একা। ডাইনে আর বাঁয়ে নাড়া, পোড় জমি, মাঠের ফাটল, শিশিরের জল। আমি তারে বলি, ফসল গিয়েছে ঢের ফলি, শস্য গিয়েছে ঝরে কত, বুড়ো হয়ে গেছে তুমি, বুড়ি এই পৃথিবীর মতো। খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে কতবার, কতবার ফসল কাটার সময় আসিয়া গেছে, চলে গেছে কবে, শস্য ফুলিয়া গেছে, তুমি কেন তবে রয়েছ দাঁড়ায় একা একা। ডাইনে আর বাঁয়ে পুরো জমি, খড় নাড়া, মাঠের ফাটল, শিশিরের জল। ধন্যবাদ। বাহ বাহ, 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 বাহ। দারুণ, খুবই চমৎকার, খুবই চমৎকার, মন Thank you. ভরে গেল। এই কবিতার মধ্যেই সব পাওয়া গেছে। খুবই দারুণ, আসলে খুবই চমৎকার। রশিদ ভাই কিছু বলেন। ওষুধ গেল কোথায়? এই যে আছে আমি তো। আছি দাদা, কিন্তু আমার তো কিছু বলার নেই। আমি আপনাদের শুনছি, এত জ্ঞানী গুণী ব্যক্তি সবাই, এবং আরে তো আমি জ্ঞানী গুণী ব্যক্তি নই। আপনি শুধু এই অনুষ্ঠানটির আয়োজন আমি করতেই আমার ব্যস্ত। কথা বলছি, যে না, আমি জ্ঞানীগুণী ব্যক্তি একদমই নই, কবিতা ভালোবাসি, আমিও না। কবিতা পড়ি। সেটাই বড় কথা। যারা কবিতা ভালোবাসে তারা এখানে এসে জড়ো হয়েছে। আমিও কবিতা ভালোবাসি, সেজন্য শুনছি। আমার বিশেষ কিছু বলার নেই জীবনানন্দ। আপনি যে চমৎকার গান করেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না রশিদ ভাই। যদিও চেষ্টা করা হয় আর কি। আজকে আমরা জীবনানন্দ দাশের জন্মদিনে একত্রিত হয়েছি। তার গান হয়েছে তো গান, হ্যাঁ, ওই আবার আসিব ফিরে, হ্যাঁ, ধানসিঁড়ি নদী তীর থেকে, হ্যাঁ। একটা ওইটা লোকমুখে গান হয়েছে। বেরিয়েছে। আমরা অনুষ্ঠানের শেষে শুনবো, গানটা শুনি আমরা অনুষ্ঠান শেষ করে দেবো। ওকে, আর আপনার কি কোনো গান হবে না? আজকে আমার ঘটে কিছু নেই। লো ব্যাটারি। আচ্ছা, ঠিক আছে। এই মরেছে। তো দাদা, এখন কি বৌদির কবিতাটা হবে? এখন বৌদির কবিতাটা হবে, কিন্তু তার আগে একটু চার্জে লাগিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা, আমার চার্জ ফুরিয়ে গেছে। না, ওকে, রাইট। আপনারা সবাই জানেন যে আমি খুব ভালোবাসি বিড়াল। হ্যাঁ, আমরা জানি বৌদি। I hope
এই কবিতা পড়বো। ওর নাম বিড়াল। বিড়াল, হ্যাঁ কিন্তু ইংরেজি হ্যাঁ ইংরেজি ইংরেজি পড়বো হ্যাঁ। কারণ আমার বাংলা ভালো নয়। আপনার খুব সুন্দর। ওকে, ঠিক আছে পড়ছি। হ্যাঁ। All day I keep coming across that. Sometimes I see it under the shade of the tree, sometimes in the sun, and sometimes in amongst the autumn leaves. Sometimes I see it in a place where it has successfully fed on some discarded fish bones. Sometimes I see it meditating with all its being, like a bee in a flower, in amongst the skeleton of the white earth. I see it sometimes scratching on the trunk of the Krishnachura. All day it chases the sun. Now I see it, now I don't. With its white paws, it plays with the saffron-coloured autumn sunbeams, and then, pawing the twilight shadows like small balls, it catches them, then throws them back to the world. Right. বাহ সত্যি এই কবিতাটা শুনে বাহ, সত্যি বাহ, বাহ। যেন বিড়ালটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। বৌদির বাংলা কথাগুলা সুন্দর, খুব খুব ভালো, সুন্দর হ্যাঁ। লাগতেছে। কি সুন্দর বাংলা বলতেছেন বৌদি, আমি তো প্রথমবার শুনতেছি। হ্যাঁ খুব সারপ্রাইজ ছিল। খুব ভালো হয়েছে বৌদি, এই তো বাংলা বৌদি কত সুন্দর বলেন। বলতে পারে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বৌদি। যেহেতু আমাদের আসলে সঞ্চালনা তো আসলে সেরকম ভাবে কিছু নেই, আমরা সবাই আমাদের আমাদের মতনই জুমের আড্ডা যেটা বলা যায়। এবার কি আমরা শুভশ্রী আপনার কাছে আবার যেতে পারি, বা আপনি যদি বলেন হ্যাঁ অন্য কেউ। আমি তাহলে আবার আসিব ফিরে কবিতাটা। আচ্ছা বাহ, ঠিক আছে। এই মানে গানটাও এটা আমার খুব প্রিয় কবিতা। হ্যাঁ, গানটাও খুব প্রিয়। আসলে এই কবিতাটার মধ্যে সবকিছু, যেমন রাত্রি, হ্যাঁ গধূলি, এই জন্য এগুলা খুব সূর্যাস্ত, ভালো লাগে। মানে সবকিছু You এমন একটা get ছবির on your ভাষা phone here. হিসেবে যেন You know, এসেছে। it's not easy to get both জি। of us. হ্যাঁ কবিতা শুনবা, যে শুভশ্রীর কবিতা শুনবে। আমার হাজবেন্ডকে বলছি যে আপনার কবিতাটা শোনার জন্য, এজন্য আমি একটু হেডফোন বলে পড়ো। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকার আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। Very, বাহ, 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 বাহ। very nice. বাহ বাহ বাহ, খুবই এই ভালো। গানটা আমার খুব পছন্দ।
আমি এই যে শুভশ্রীদি যখন পড়ছিলেন, জি মানে আমি এবার থেকে খেয়াল করেছেন কিনা আমি জানি না, মানে এটা এমন যে এইটা এটা যেন আমাদের সবারই কথা। একদমই এই হ্যাঁ যে দেশের প্রতি প্রেম, এই যে রূপসী বাংলার বর্ণনা, এটা যেন আমাদের সবারই মনের কথাগুলো একদম উনি দায়িত্ব নিয়ে বলে দিয়েছেন। এত সুন্দর যে এটা আমাদের কথা হয়ে যায়, প্রত্যেকের কথা হয়ে যায়। তাই। কবির একার কথা থাকে না। একদমই একদম। একদমই হ্যাঁ খুবই খুবই ভালো বলেছেন। আবার আপনার হয়ে যাক বাদল ভাই, আপনার কাছ থেকে আবারও শুনে ফেলি। কবিতা তো আমার ভালোই লাগে, খুবই ভালো লাগে। আমি আমি ভাবছিলাম যে ২৫ বছর পরে পড়বো। হুম আমি দেখলাম যে দেখতে দেখতে আমাদের ১ ঘন্টার মতো পার হয়ে যাচ্ছে। তার চাইতে আমি অনেকটা, যেটা নাকি গদ্য, আমি এটা কখনো পাঠ শুনিনি। আচ্ছা আমার কাছে ওনার একটা গ্রন্থ আছে, আম আ শ্রেষ্ঠ গল্প হুম জীবনানন্দের। ওখান থেকে একটা গল্পের একটা আম অংশ, ছোট্ট একটা অংশ পড়ি, যাতে নাকি সময় আমি অবিচার হ্যাঁ না করি কারো হ্যাঁ প্রতি আর কি। করেন হ্যাঁ তার হ্যাঁ আগে একটুখানি বলি যে জীবনানন্দর গল্প, কিন্তু উনি তো আসলে কবি কবি হুম উনি আপাদমস্তক একজন কবি। হুম এই যে গদ্য লিখা, গল্প লিখা, এটা সেলিম স্যার একটা কথা বলতেন যে বাণিজ্যিক উৎসাহে লেখা। হ্যাঁ বাণিজ্যিক উৎসাহে না, হ্যাঁ উনি দায়ে পড়ে ওনার তো একটা ওনার তো একটা অনটন ছিল, সেটা আমরা জানি। আর্থিক হ্যাঁ অনটনের কথা বলছি ছিল আমি, সেটা আমি জানি। উনি অত্যন্ত আহ, কি বলবো, নম্র একজন মানুষ ছিলেন। তো সেখান থেকে কবিতার চেয়ে কবিতা লিখিতে পয়সা কামাই হয় কতটুকু, সেটা তো এখন যেমন তখনও ঠিক এমনই ছিল। এখন তো তাও হয়তো বা একটু দিন ফিরেছে। হুম একটা যারা ভালো কবি তারা হয়তো বা একটা কবিতা লিখে ১-১.৫ হাজার টাকা পেয়ে যায়, কিন্তু তখন অবস্থা ছিল একেবারে শোচনীয়। তো এই সে ওনার 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 মেয়ে যখন মঞ্জুশ্রী যখন হলো, তারপরে উনি এই গল্প লেখা একটু বেশি হুম আকারে শুরু করলেন, শুধুমাত্র এটা লিখে কিছুটা লিখে পয়সা কামাই করা যায়, যেতে অতিরিক্ত কিছু কিছু পয়সা কামাই করা যায় সেটার জন্য। হ্যাঁ সেখানে ওনার সেই সেই গল্পেও ওনার যে পারিবারিক জীবনের আম, যে টানাপোড়েন, সেই বিষয়গুলো ছিল, অর্থনৈতিক দীনতা সেই বিষয়টা চলে এসছে। একই সাথে আমরা যে আগে বলছিলাম যে ওনার ওনার যে আম, আম, একেবারে আপন বৈশিষ্ট্য যেটা, আহ, কি যেন, ওই বিষণ্ণতা, সেই বিষণ্ণতা কিন্তু এখান থেকে গল্পতেও আহ, ছাপ রয়ে গেছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এটা একটু পাঠ করবার চেষ্টা করি। এইটার হচ্ছে হিসেব নিকেশ। আমি ছোট্ট প্রথম অংশটুকু একটুখানি পড়ব। রাত ৩টে বেজে গেছে, অবনীশের ঘুম ভেঙে গেল। এরই মধ্যে জীবনের ৫০ বছর পেরিয়ে গেছে। এই সেদিনও সে যেন স্কুলে পড়ছিল, কিন্তু স্কুলের কথা ভেবে তার মনের ভিতর কোনো খাদ নেই। কিশোর দিনগুলো হারিয়ে গেছে, যৌবন সে আর ফিরে পাবে না, এসব ভাবনা নিয়ে মাথা ঘামাতে চায় না অবনীশ। এই ৫০ বছর কেটে গেল বলেই না ব্যবসা তার আস্তে আস্তে এত উন্নত হয়ে উঠতে পারল। বছরে বোঝা এমনই করে তার কাছে খুব সহজ হয়ে ফেসে গিয়েছে। বর্তমানটা এমনই ভারহীন, ভবিষ্যতে কোনো বোঝা নয়। অবনীশের ছেলেটি কলেজে পড়ছে, মেয়েটি পোস্ট গ্রাজুয়েট ক্লাসে। ছেলে মেয়ে দুটি, অনেক চেষ্টা করেও আর হলো না। হয়তো হবে, ৬০-৭০ বছর বয়সেও মানুষের ছেলে পেলে হয় নাকি? অবনীশের একটা ফার্মেসি ছিল, কিন্তু সেটা ৩ বছর হলেও উঠিয়ে দিয়েছে সে। আরো আগে সে চামড়ার ব্যবসায় হাত দিয়েছিল, কিন্তু কোথায় যেন বাঁধল। মুরগি, হাঁস, ছাগল, ভেড়ার ব্যবসা ওকে চেষ্টা করেছিল, কিন্তু একদিন অনেক রাত হঠাৎ উঠে বসে স্ত্রীকে বললে, দেখো, এই হাঁস মুরগিগুলোর মতো আমাদেরও যদি কেউ পুষ্টগুলো মুটিয়ে ডিম পাড়িয়ে নিয়ে একসময় খাঁচায় ভরে হাটে পাঠিয়ে দেয়, কেমন হয় সেটা? দুজনেই শিহরিত হয়ে উঠল। ওসব ছেড়ে দিলে তার। তারপর থেকে এই এজেন্সি বিজনেস, অনেক কিছু ছোট বড় লটবহরের এজেন্ট। সে আজ
সেই ব্যবসা আজ ধাপে ধাপে চলেছে। এরই মধ্যে ২-১ বার বিলেত ঘুরে এসেছে সে। অবনীশ উঠে দাঁড়াল। মাঘের মাঝামাঝি, শীত নেই আর, কেমন বসন্তের হাওয়া দিচ্ছে। শোবার ঘরে জানালাগুলো যা ২-৪টা বন্ধ ছিল খুলে দিল অবনীশ। এটুকুই থাক, বাহ, বাহ, আরো বাহ, আছে বাহ। অনেক বড়। ধন্যবাদ। শুনতে হুম। শুনতে মনে হয় পুরোটাই শুনি যেন। হ্যাঁ, তাই হুম, মনে হচ্ছিল আসলে। আমি স্টোরির মধ্যে ডুবে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হঠাৎ করেই মনে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু কবিতা স্টোরি শুনলে আমি ওই যে প্রাকৃতিক যেগুলা ওগুলার মধ্যে আমি ডুবে যাই। আমার এই জন্য ভালো লাগে, এই জন্য আমি খুব পছন্দ করি। সত্যি সত্যি মানে ওনার কিন্তু অপ্রত্যাশিত তো অনেক উপন্যাস গল্প অনেক আমি দেখছিলাম ছিল যে হ্যাঁ 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 ওনার প্রায় ২০-২৫টা উপন্যাস লিখেছেন। হ্যাঁ 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 তার মধ্যে মাল্যবান বলে তার উপন্যাস ছাপা হয়েছে, হ্যাঁ সব ছাপা হয়নি, কিছু হয়েছে। এবং তিনি গদ্য লেখক হিসেবেও বেশ ভালো কাজই করে, কিন্তু তার জীবৎকালে তিনি তার কোনো মূল্যায়ন করা হয়নি। মিশন পাননি আর কি। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দাদা, আমি আর একটা কবিতা পড়ি, তারপরে তোমরা ঠিক করো। হ্যাঁ 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 দাদা আমি আর একটা কবিতা পড়ছি ওনার, রূপসী বাংলা থেকেই, হুম বাংলার মুখ আমি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুবুনের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অসতের গাছে চুপ। ফণিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডেগা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন আঙ্গুরে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের অসহায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অরায় গিয়ে। ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। কি অসাধারণ চিত্রকল্প, ভাবাই যায় না। দাদা সত্যি তাই, সত্যি। ঠিক আছে, এবার তোমরা কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়ে গেছে, সত্যি হ্যাঁ মানে চোখের সামনে যেন। একদমই একদমই হ্যাঁ আমি একটা পড়বো ভাবছিলাম, কিন্তু আসলে আমি এই দুজন আবৃত্তিকারের আবৃত্তি শুনে তারা না দুজনই না না, নিশ্চয়ই আপনি পড়ে ভালো। আমি পড়বো, যেহেতু এটা এটা আমি আজকে দুপুরেই অ্যাকচুয়ালি পড়েছি। মানে আমি জীবনানন্দ দাশের অনেক কবিতা পড়িনি, যেটা আমি একদমই স্বীকার করছি। আমি যে খুব সহজ কবিতাগুলোই আমি আসলে পড়েছি, যেমন আবার আসিব ফিরে, বা আমার কাছে যেটা মতো। আজ এই কবিতাটা আমি চেষ্টা করছি, আমি জানি না ওরকম আমার ভাব প্রকাশটুকু আমি করতে পারবো কিনা, কিন্তু এটা আমি আজ দুপুরেই আসলে একবার পড়লাম, তো এখন ভাবছি যে আমি চিন্তা করো না, তুমি পড়ে যাও। কবিতাটা হচ্ছে ওনার বনলতা কাব্যগ্রন্থ থেকে, পথ হাঁটা। কি এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি, অনেক দেখেছি আমি ট্রাম, বাস সব ঠিক চলে, তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে। সারা রাত গ্যাস লাইট
আপনার কাজ বুঝে ভালো করে জলে, কেউ ভুল করে না কো। ইট বাড়ি, সাইনবোর্ড, জানালা কপাট, ছাদ সব চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে। একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয় করেছি অনুভব। তখন অনেক রাত, তখন অনেক তারা মনমেন্ট মিনারের মাথা নির্জনে ঘিরেছে এসে। মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব আর কিছু দেখেছি কি? একরাশ তারা আর মনুমেন্ট করা কলকাতা, চোখ নিচে নেমে যায় চুরুট নীরবে জলে, বাতাসে অনেক ধুলো খড়, চোখ বুঝে একপাশে সরে যায়। গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা উড়ে গেছে। বেবিলনে একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভেতর। কেন যেন আজও আমি জানি না কো, হাজার হাজার ব্যস্ত বছরের পর। ধন্যবাদ। বাহ বাহ, এই তো আপনি কত সুন্দর করছেন। খুব ভালো। ভেরি নাইস। এই কবিতাটা আজই আসলে আমি পড়ছিলাম দুপুর বেলায়। হুম। এরপর আমরা মানে এই কবিতা থেকে বলছে যে এটা পড়লে তাতে প্রথম, মানে কি বলবো আমি, প্রথম নয়, উনি লিখেছেন নগর নিসর্গ নিয়েও উনি কবিতা লিখেছেন। লিখেছেন, যদিও হ্যাঁ, তার কবিতার বেশিরভাগটাই বাংলার, গ্রাম রূপ। বাংলার নিসর্গের হ্যাঁ, ছবি আমরা হ্যাঁ, পাই, কিন্তু নগর নিসর্গের ছবিও তার কবিতায় আছে। এবং তুমি যে কবিতাটা পড়লে জি, তাতে করে আমার মনের সঙ্গে সঙ্গে ভেসে উঠছে জীবনানন্দ দাশ, এমন আত্মভোলা মানুষ। ট্রামের ধাক্কাকে কেউ মারা যায় না, ভাবা যায়? সেটাই কলকাতায় ট্রাম খুব আস্তে আস্তে চলে, চলে। খুব ধীর গতিতেই চলে। ট্রামে চাপা পড়ে মানুষ মারার কথা খুব বেশি একটা আমরা শুনিনি। একদম জীবনানন্দ দাশ কেন আমার মনে হয় আর কোনো এরকম ঘটনা ঘটেনি। মানে ছোটবেলা থেকে যখন এই বিষয়টা শুনতাম, মনে হয় একটা অদ্ভুত বিস্ময় বোধ হতো যে কি করে এটা হতে পারে। আসলে আর কি আধুনিক এবং ওনার উনি যেখানে হ্যাঁ, চাপা পড়েছেন সেটা আমার বাড়ির কাছ থেকে খুব কাছেই, রাসবিহারী আচ্ছা, বাস্তব মোড়। সেখানে অবশ্য এখন রাস্তা পার হতে গেলে বেশ ভয়ই লাগে আমার। কিন্তু কিরকম আত্মভোলা মানুষ ছিলেন উনি। সত্যি তাই। তোমার কবিতার সেই ছবিটা ফুটে উঠেছে আর কি। এবার কে পড়বে বলো? হ্যাঁ, এবার তুমি একটা পড়ে, শুভশ্রী। শুভশ্রী। আমি যেটা পড়বো বলে ঠিক করেছিলাম বনলতা সেন, সেটা সবাই জানেন, খুব বিখ্যাত হ্যাঁ, একটি বিখ্যাত কবি তোমার বৌদির রিকোয়েস্ট, বনলতা সেন। বনলতা সেন। হ্যাঁ, তো আমার এই কবিতাটা বিশেষভাবে ভালো লাগে এই কারণে, কারণ এখানে যে প্রেমের কথাটা তিনি বলেছেন সেটাও একটা ঐতিহাসিক আবহ আছে। একটা ঐতিহাসিক আবহে কবিতার মানুষপ্রিয়াকে দেখছেন, তার আশ্রয়, মানে সেই মানুষপ্রিয়ার মধ্যে নিজের আশ্রয়, নিজের নির্ভরতা খুঁজে পাচ্ছেন। আবার তার যখন বর্ণনা দিচ্ছেন, সেটাও একটা মানে স্বপ্নের মতো। উম মনে হয় যেন বনলতা সেন একটা স্বপ্নের মানুষ। কল্পনার, হ্যাঁ, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। একদমই। তো সেই জন্য এই কবিতাটা মানে প্রেমের কবিতা হিসেবে আমার কাছেও মানে বিশেষ প্রিয়। একদমই। আজও প্রেমিকের উদাহরণ দিতে গেল সবাই বনলতা সেনের কথাই বলেন। একদম, সেটাই। একদম। আর হ্যাঁ, আমার মনে হয় না যে এই আ অন্ধকারের সঙ্গে চুলের তুলনা, তুলনা একদমই। শ্রাবস্তির সঙ্গে মুখে, হ্যাঁ, এই যে উপমাগুলো, এগুলো আর কেউ শ্রাবস্তির হ্যাঁ, 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 তো এই উপমাগুলো কারুকার্য। খুবই আচ্ছা। অনন্য। মানে কোথাও, কোথাও বোধহয় এই ধরনের উপমা, হ্যাঁ, পাখির চাঁদের নীড়ের মতো মতো মুখ চোখ আমরা তুলে অনেক বলে। জায়গায় পেয়েছি। হ্যাঁ, সেইটাই। হ্যাঁ, বা অন্য সুন্দর জিনিসের সঙ্গে। কিন্তু এই শ্রাবস্তির সঙ্গে বা অন্ধকারের সঙ্গে এই যে উপমাগুলো, হ্যাঁ, এগুলো বোধহয় আমরা খুব বেশি পাইনি। আমি জানি না আমি ঠিক বলছি কিনা। আমার সীমিত জ্ঞানের মধ্যে না, পবিত্রতা। এটাই তো মজা জীবনানন্দ দাশ। ওনার সম্পর্কে বলা হয়েছে যে ওনার কবিতার পাঠক যেটা বুঝবেন সেটাই হচ্ছে একটা অর্থ,
কাজেই 10টা পাঠক থাকলে 10 রকম অর্থ। হ্যাঁ তো বুঝতে পারছো তো ওনার কবিতার অন্তহীন যে মানেটা সম্ভাবনা হুম, বিভিন্ন পাঠকের কাছে, সেটা সবটাই সঠিক, মানে কোনোটাই অঠিক নয়। পড়ো। হ্যাঁ, শুভশ্রী শুনি আপনার কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার, রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বাবা Thank you. থ্যাংক ইউ। বৌদির অনুরোধটা রাখতে পেরেছি, এটাই আমার ভালো লাগলো। না, এই কবিতার মজাই হচ্ছে কবিতা। তার ধ্বনি। হ্যাঁ, যেভাবে ধরো যে অনুপ্রাস তৈরি করছেন, তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, রয়ের এই যে ধ্বনির যে মজা, এইটাই হচ্ছে এই কবিতার আসল প্রাণ। অর্থ খোঁজা মুশকিল, অর্থ খোঁজা নিরর্থক আমি মনে করি। শুধু না, আমার এই ধ্বনির কবিতার মজাটাই উপমাগুলো তুমি যাও। অসম্ভব ভালো লাগে। তারপরে পাখির দেখো নীড়ের মতো চোখ তুলে, পাখির মানে পাখির নীড়ের মতো চোখ তুলে তাকালেন, অর্থাৎ পাখির নীড়ের ভেতরে যে সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার ইঙ্গিত তিনি দিয়েছেন যে নির্ভরতা থাকে। বনলতা সেনের চোখের মধ্যে ভালোবাসার সম্ভাবনা রয়েছে আর কি। তো রকম অর্থ। সেটাই। এই কবিতাটা যখন পড়ছিলাম, এবার আর কি পড়বে? হ্যাঁ, এই কবিতাটার সাথে যখন পরিচয়, তখন থেকে একটা স্বপ্ন দেখতাম। এখন যে দিদি যখন পাঠ করছিলেন, আবৃত্তি করছিলেন, তখন ঠিক সেই জিনিসটা আমার মাথায় আসছিল যে এটা একটা শুধুমাত্র এই কবিতাটা নিয়েই একটা চলচ্চিত্র হতে পারে। আবার পরক্ষণেই যে ভাবনাটা আসছিল সেটা হচ্ছে যে এটা তো অন্তর্গত বোধের একটা ব্যাপার। দাদা বললেন যে পাখির নীড়ের মাঝে সম্ভাবনা আছে। আমি এটাকে ব্যাখ্যা করে এসেছি যে সন্ধ্যায় যখন নাকি পাখি যখন ঘরে ফেরে, পাখির ছানা যখন নীড়ে ফেরার যে একটা ব্যাকুলতা যারা ঘরে আছে, ঠিক সেই রকম মানে কাজ ফেরতা মানুষ যখন ঘরে ফেরে,
তাদের ফেরবার সময় কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, মানুষ যখন কাজে যায় আর 5টার সময় যখন কাজে থেকে ফেরে, তাদের মাঝে চলার বলার কিন্তু একটা পার্থক্য আছে। একটা একটুখানি সচেতনভাবে অবশ্যই। খেয়াল করে দেখবেন সেই ব্যাপারটা আছে কিন্তু। একটা একটা উদগ্র বাসনা থাকে ফিরবার। হ্যাঁ। সকালবেলা যেখানে থাকে সেখানে একটুখানি ক্লান্তি থাকে, কিন্তু সেখানে সমৃদ্ধি থাকে, আশা। ক্লান্তির সঙ্গে প্রশান্তি থাকে ঘরে ফিরে। এক্স্যাক্টলি হ্যাঁ, হুম। একটা মিশ্র একটা ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা হলো যে যখন নাকি আমি সেটা দেখাবো, যেভাবেই দেখাই, এটা কতটুকু সম্ভব সেটা দেখানো চলচ্চিত্র আমি জানি না, কিন্তু যে দেখানো হয়ে গেল সেটা তো দেখা হয়ে গেল। যে আমার যে কল্পনার যেভাবে আমি দেখছি সেভাবে তো দেখা সেভাবে তো আর হলো না। সেটা যখন নাকি প্র্যাকটিক্যাল একটা কিছু হয়ে গেল, এখন যেটা আছে সেটা হচ্ছে অন্তর্গত হ্যাঁ, ফিলোসফিক্যাল একটা ব্যাপার। এখানে যার বাস, যখন বাস। নাকি চোখে যখন আমি দেখতে পাচ্ছি, তখন সেটা মাত্রাটা ভিন্ন, তখনই মনে হয় শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সেই তার চেয়ে বরঞ্চ চলচ্চিত্র নির্মাণের চাইতে ভেতরে এটাই নির্মাণ কল্পনাশীল। আকাঙ্ক্ষাটাই হ্যাঁ, থাকাটাই থাকুক। শ্রেয়। এটাই ভালো, এটাই। সেটাই যেটা হ্যাঁ, সেই। সেটাই আমি একটু এখন চেষ্টা করছি পাঠ করবার 25 বছর পরে। অবশ্যই। এটাও ধূসর পাণ্ডুলিপি। শেষবার তার সাথে তখন দেখা হয়েছে মাঠের উপরে, বলিলাম, একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার যদি ইচ্ছে হয় 25 বছর পরে। এই বলে ফিরে আমি চলিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা মাঝে মাঝে মরে গেল, ইঁদুর পেঁচারা জ্যোৎস্নায় ধান ক্ষেত খুঁজে এলো গেল। চোখ বুঝে কতবার ডানে আর বাঁয়ে পড়িল ঘুমায়ে কত কেউ। রহিলাম জেগে আমি একা। নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশ, তার চেয়ে আগে চলে আসে, যদিও সময় 25 বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে, পাতায় শুকনো ডাঁটে ভাসিছে কুয়াশা দিকে দিকে, চড়ুইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভিজে। পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা কড় কড়। শস্য ফুল দুই একটা নষ্ট শস্য দানা, মাকড়ের ছেঁড়া জাল, শুকনো মাকড়সা লতায় পাতায়। ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়, দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের গায়। ইঁদুর পেঁচারা ঘুরে যায় মাঠে মাঠে, খুদ খেয়ে ওদের পিপাসায় আজও মেটে। 25 বছর তবু গেছে কবে কেটে। বাহ, বাহ, বাহ! খুবই সুন্দর। চমৎকার, চমৎকার। দারুণ। হুম। খুব ভালো লাগলো। অনেকদিন পর আসলে পুরুষ কণ্ঠের আবৃত্তি শুনলাম। ইউকে তো আসলে এমন করে শোনাই হয় না। কোনো প্রোগ্রামে বা কোথাও। সুন্দর All বাদল these little ভাইয়ের খুব things সুন্দর are কথা। খুব there. ভালো লাগলো। You got হ্যাঁ, রশিদ ভাই তাহলে বলেন আমাদের কি আসলে শেষ করা উচিত কিনা, বা আপনার কথা শোনা যাচ্ছে না রশিদ ভাই। আমি মাইক হ্যাঁ মাইকেল, আমার কিছু বলার নেই। আপনারা উপভোগ করছেন, কবিতা পড়ছেন, এটা যদি মাঝরাত পর্যন্ত চলে আমি এখানে হাজির আছি। এবং আমাদের টাইমের কোনো লিমিট নাই, আমাদের এখানে কোনো হ্যাঁ, কোনো বাধা নেই। দাদা আপনারা মাঝরাত পর্যন্ত পারবেন না। দাদাকে ভয় আপনারা কইব। চালিয়ে যেতে চান, দেখো চালিয়ে যান। দেখো রশিদ, আহ, আমাকে কিন্তু থামাতে পারবে না। আমি একবার কবিতা পড়তে শুরু করলে সারা রাত কবিতা পড়তে পারি। ও দাদা তাই। দারুণ দারুণ কথা বললেন দাদা। এখন আপনাদেরকে যাই হোক, এই সুযোগ দেওয়া আমি হলো, আমার শেষ চালিয়ে যান। কবিতা পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই দাদা। আমি আমার শেষ কবিতাটা পড়ে তারপরে শেষ করে দাও। এও সেই রূপসী বাংলা, কারণ আমার অন্য কবিতার বইগুলো হারিয়ে গেছে, একজনকে ধার দিয়েছিলাম আর ফেরত দেয়, পরে আমার কাছে শুধু রূপসী বাংলাই আছে। আচ্ছা, আচ্ছা। আর তার থেকে একটা কবিতা পড়ছি আমি, এই পৃথিবীতে এক, কবিতার শিরোনাম।
এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা আছে মধুকুপি ঘাসে অবিরল, সেখানে গাছের অশ্বত্থ, বট, জারু, সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল, সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী প্যাঁচা ধানের গণের মতো অস্ফুট তরুণ, সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারা পাবে না, খুঁজে তুমি পাবে না কু, বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। শেষ। বাহ দাদা, আহা, বুঝতে বর্ণনাগুলো শুনতে ভালো পারছো? লাগছে। হ্যাঁ, মানে নস্টালজিয়ায় ভুগছি তো একদমই। এখন। বাংলার এই ছবি বড্ড মন কেড়ে নাড়া দেয়, ফেলে এসেছি তো এই সমস্ত। হ্যাঁ, সেই দাদা, সেই কোথায় বিদেশ বিভুঁয়ে কি সমস্ত করছি আমরা, আসলে তাই কোথায় তো। কাঁঠাল গাছ, কোথায় হিজল গাছ আচ্ছা, পড়ে রয়েছে সব। ওই যে একটা জিনিস আমার ভালো লাগে, ওই যে বেশিরভাগ ওনার এর মধ্যে ওই যে পেঁচা পেঁচা পেঁচা, হ্যাঁ, লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা বেশিরভাগ, হ্যাঁ, আর ওইটা হ্যাঁ। তো সবাই জানেও না, কিন্তু উনি এমন ভাবে তুলে ধরছেন, বলা বাহুল্য এগুলা আসলে। শেলি হিজল গাছ চিনি? চিনি দাদা, চিনি হুম, শেলি চিনি দাদা, হিজল চিনে গাছ চিনে। শুনতেছেন নি দাদা? এখনকার ছেলে মেয়েরা অনেকেই চিনবে না হিজল গাছ। হিজল হিজল গাছ গাছ আমি চেনা তো দূরের কথা, নামটাও জানবে না। নামটাও জানি না এখন, তা সত্যি। অথচ এই হিজল, ফুলটা তমাল এইসব গাছগুলো যে না মানে গাছ বলে সেগুলোই হয়তো এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে না। এখন কাশফুল, মানে কাশফুল এখন হচ্ছে কাশফুলটা কাশফুল না, চেনে, তমাল। তমাল। তো সেই আমরা আর কিছু কি শুনবো? মোর্শেদ আর ভাই। কেউ কিছু বলবে? না, আমার মনে হয় যে রাত অনেক হয়ে গেছে, 9টা হ্যাঁ, বাজে প্রায়। 9টা বাজে, হ্যাঁ। হ্যাঁ, আজকে শেষ করি আসলে আমরা। আমার বলতে আপত্তি ছিল না, কিন্তু আমার ছোট একজন আছে, আচ্ছা, আচ্ছা, সে হ্যাঁ। অস্থির হয়ে উঠেছে, ওপরে বারবার পায়চারি করছে। তাহলে আমি এখন হ্যাঁ, আবার আসিব ফিরে লোপামুদ্রার কণ্ঠে গানটা একটু চালিয়ে দিচ্ছি, তো ওটা শুনতে শুনতে আমরা চালাও। অনুষ্ঠান শেষ করে দিই। আমরা তাহলে সবার থেকে বিদায় নিয়ে নিই। হ্যাঁ। আমার মনে হয় ফরমালি যে সবার হ্যাঁ, সাথে আমি- আবার ঠিক আছে, দেখা খুব হলে ভালো খুব লাগলো। ভালো লাগবে। আর বাদল ভাই, আপনি যদি আমাকে একটু ওই কবিতাটা একবার পাঠান। পাঠান, বা আপনার সঙ্গে যোগাযোগ থাকলে, আপনাদের সবার সাথেই যদি একটা গ্রুপের মধ্যে যোগাযোগ থাকে, নিশ্চয়ই ভালো লাগবে, খুব অবশ্যই। ভালো। অবশ্যই আমি আমরা ওই- আরো কবিতার আসর করব, আশা রাখি। হ্যাঁ, আমি ওই ইয়েতে এবং দিয়ে আশা রাখি দিয়েছি তোমাকে সেটা, পাওয়া ওই যাবে শুভশ্রী। হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে ভার্চুয়াল অনুষ্ঠানে পাওয়াটা খুব অসুবিধা নয়। হ্যাঁ, যেতে হলে হয়তো গুড একটু গুড। শুভশ্রী, আমি ওই বাঙালিয়ানা গ্রুপে দিয়ে দিয়েছি ওটা, আপনি যদি আচ্ছা। ওখানে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, বাঙালিয়ানা গ্রুপে আছি। ঠিক আছে, আমি দেখব। আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে যোগাযোগে থাকারও চেষ্টা করব। আমি ইয়ে করবো না, আমার ওখানে আমি ইমেল অ্যাড্রেস, আমার ইমেল আইডিটা দিয়ে দিব না, আর আমি ফেসবুকে অ্যাভেলেবল, সেটাও আমার নামটা দিয়ে আমি দিব। বাদলকে বলছি, বাদল, আমি তোমার ফোন নাম্বারটা আমি শুভশ্রীকে পাঠিয়ে দেবো,
তাহলে আচ্ছা তোমাদের হোয়াটসঅ্যাপ বা ওইগুলোতে যোগাযোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাকে সব- জাস্ট আমি ওটা একটু সবথেকে রিকোয়েস্ট করব, সুবিধাজনক। আমি কিন্তু খুব ভুলবো না, খুব ভুলে যাই সহজে। আপনি জাস্ট একটু টেক্সট করে দিন যে আমি বাঙালিয়ানার শুভশ্রী, তাই হবে, আর কিছু লাগবে আচ্ছা না। আচ্ছা ঠিক আমি আছে। যোগাযোগ করে দিই। আচ্ছা তাহলে এখানে গানটা একটু বাজিয়ে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা বাজিয়ে দাও। সবাইকে ধন্যবাদ। আমরা যে কজনই এসেছি আমরা কবিতা প্রেমী, এবং বিশেষ করে কবি জীবনানন্দ দাশের তুমি একটা বললে পারতে তো। কর্মের উপরে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শেষ করছি, এবং আমরা আশা করব আমরা প্রতি বছর এমনি এই কবিকে স্মরণ করব, এবং কবির কাজ এবং ওনার যে কবিতার যে যে মর্ম কথাটা আমরা উপভোগ করব এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি একটা কথা বলি রশিদ ভাই, হ্যাঁ বলো। আমি আজকে কিন্তু আমার মন ভরে আমি উপভোগ করেছি। থ্যাংক কারণ ইউ। এটাই তো এইভাবে অনেক বড়, মানে কবিতা তো আসলে সবাই শুনতে চায় না, বা শ্রোতা অনেক কম, আমার মনে হয় হাতে গোনা আর কি। কারণ আমি ওই যে প্রোগ্রামে ওগুলা এমনি নর্মাল প্রোগ্রামে যেগুলা হয় ওই সময় গেলে একটু শান্তভাবে শোনা যায় না, সবসময় হ্যাঁ একটু আওয়াজ থাকে এই থাকে সেই থাকে। একদমই সত্যি। এই এই যে সমস্ত আজকে আমি একটু অনুষ্ঠান থেকে শান্তভাবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে আমরা কি করে আরো বেশি বেশি করে কবিতা শ্রোতা আমরা তৈরি করি। এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ এই উদ্যোগটা আমাদের চালিয়ে যেতে হবে, যে কোনো ফোরামে আমরা থাকি না কেন। হ্যাঁ আমরা চেষ্টা করব যাতে করে আমাদের কবিতা শ্রোতা, দর্শক এবং যারা অংশ নিতে পারেন of তাদেরকে course, আমরা অনুপ্রাণিত করব এবং উৎসাহিত করব। নিশ্চয়ই আর আমাদের নতুন প্রজন্মকে, বাচ্চা কাচ্চাদেরকে আমরা উৎসাহিত করব। আর এটাই নেক্সট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা যে কবির আসছে, আমরা এই কবিতার এই অনুষ্ঠানটা চালিয়ে যাব, কবিতা সন্ধ্যার। আমার মনে হয় যদি অবশ্যই আমার সাথে মোর্শেদ ভাই বা শুভশ্রী উনিও যদি একমত হন, হ্যাঁ, আমার মনে নিশ্চয়ই। হয় যে হ্যাঁ, নিশ্চয়ই। আমার তো কিছু বাদল বলছিলেন বাদল আপনি। ভাই তো খুব সুন্দর কবিতা পাঠ হ্যাঁ। করছেন। থ্যাংক বাদল ইউ, ভাই থ্যাংক নিশ্চয়ই ইউ, থাকবেন। থ্যাংক ইউ। শুভশ্রীদি তো আগেই আমরা জানি, যিনি শুভশ্রীদি খুব হ্যাঁ। সুন্দর করেন আমি কবিতা। একটা কথা বলবার লোভ সামলাতে পারছি না। আমি গত নিশ্চয়ই। সপ্তাহে না গত সপ্তাহে আমি আমার একটা লাইভ শো ছিল, হ্যাঁ রসমঞ্জুরি নামে একটা গ্রুপ আছে, অনলাইন ভিত্তিক একটা গ্রুপ আছে সেখানে। কিন্তু তার আগে আমি পেন্সিলের সাথে সম্পৃক্ত আর কি, পেন্সিল এডুকেশন। ওখান থেকে আমি একটা কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেছিলাম, শুধুমাত্র কবিতা আবৃত্তি। আচ্ছা এটা একটা মানে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু হ্যাঁ সেখানে দেখছিলাম যে যে মানে দর্শক একটু একটু বাড়ছে। এর আগে যে অভিজ্ঞতা ছিল তার থেকে একটু বেশি আচ্ছা 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 পজিটিভ, ইতিবাচক আর কি। তো আচ্ছা সেখান থেকে এটাকে আরেকটু ধরে রাখবার জন্য ওটার নাম ছিল কাব্য কথা। ওখানে আচ্ছা যারা অংশ নিয়েছিলেন তাদের নিয়ে আমি একটা ফেসবুক ভিত্তিক একটা ছোট্ট একটা গ্রুপের মতো করেছি। ওখানে আমরা কবিতা নিয়ে আলোচনা করি আর কি। তো আমরা খুব বড় কিছু না, একেবারেই মূল উদ্দেশ্যটা এটাই যে কবিতার দর্শক বাড়ানো, কবিতা আবৃত্তি বিষয়টাকে। এখন কিন্তু কবিতা আবৃত্তি নিয়ে অনেক কাজ হচ্ছে, বিশাল। আজকে 10 বছর 20 বছর আগে যে ব্যাপার ছিল হ্যাঁ আজকে কিন্তু আর সেটা নেই, অনেক সেটা নেই। উন্নতি হয়েছে। ইউনিভার্সিটি পর্যায়ে পড়ালেখা করানোর কথা ভাবা হচ্ছে কবিতা আবৃত্তি বিষয়। নাটক তো সত্যি ছিলই, তাই। হ্যাঁ এখন হ্যাঁ কবিতা আবৃত্তিও সংযুক্ত হতে চলেছে। তো এখন আর সেইভাবে করলে তো হবে না, একটুখানি প্রাতিষ্ঠানিক ব্যাপার, কিছুটা থিওরিটিক্যাল সত্যি কিছু তাই। ব্যাপার আসেই আর কি। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, উচ্চারণ, ইমোশন, খুবই ভালো। এক্সপ্রেশন, ইমপ্রেশন, সেই সমস্ত বিষয় আর কি। হুম। আমি এই কথাটা বললাম এই কারণে যে আপনারা যদি চান এখানে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা সেই ধরনের একটা কবিতা প্রেমীদের নিয়ে একটা ছোট্ট একটা গ্রুপের মতো করতে পারে। আপনারা আলোচনা করলেন, কথাবার্তা বললেন, কবিতা এভাবে হবে। সংক্রান্ত কাজ যেখানে হয় বা কবিতাকে আবৃত্তি নিয়ে কাজ হয়, আমি সেই ধরনের কোনো আম, কাজেই যুক্ত হতে অত্যন্ত একদম। উৎসাহী। আমি কতটা মানে নিজের থেকে দিতে পারবো জানি না, কিন্তু অনেকের থেকে নিয়ে সমৃদ্ধ হতে পারবো। সেটাই, একদমই exactly, আমারও কথা সেটাই exactly, সেটাই। হ্যাঁ সেটাই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তাহলে সবাইকে আমি এখন ধন্যবাদ। এই গানটা একটু নিশ্চয়ই বাজিয়ে আবারও দিচ্ছি। দেখা হবে। হ্যাঁ, জি। নিশ্চয়ই গানটা একটু বাজিয়ে নিশ্চয়ই। অনেক ভালো লাগলো ঠিক শুভশ্রী, আছে, মোর্শেদ ভাই, দাদা Good এবং night, all. আবার আবার দেখা বাই হবে। বৌদি, দেখা হবে বৌদি আবার। দেখো। হ্যাঁ বৌদি, খুব ভালো হয়েছে সবাই আপনার ভালো কবিতা। থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ সবাই সবাই সেই Good night. Good night. গান লাগাও। গান লাগাও যে। না, না, না। ঠিক, সুন্দর গান। গানটা শুনে Who's going to sing a song? লোপামুদ্রা।
আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় হয়তো শোনা যাচ্ছে না। মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় Huh? Is one of his poems put to music? Yeah. হয়তো ভোরের কাক হয়ে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে কাঁঠাল ছায়া আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় হয়তো বা হাসব কিশোরীর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি ফিরে আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডানা আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় হয়তো দেখিবে সুদর্শন পড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো দেখিবে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিউরের ডালে হয়তো শুনিবে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে চুপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে দিবাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে দেখিবে ধবল বক আসিতেছে নীরে আমার এই কাঁধে ভিখারের ভিড়ে এ সবুজ করুণ ডানা আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে তীরে এই বাংলায়